বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউয়ের পাঠ। পরপর 8টি ভিডিওতে ধরা এই উপন্যাসের 12টি অধ্যায় আপনারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন। আজকের এই 9ম ভিডিওতে আপনারা এই উপন্যাসের শেষ 2টি অধ্যায় শুনতে পাবেন, অর্থাৎ এই উপন্যাসের পাঠ আজই সমাপ্ত হচ্ছে। আশা করি আপনাদের এই উপন্যাস পাঠ ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় খুব কতিপয় 2-1জন শ্রোতা ছাড়া আমি সেইভাবে কারো কোনো প্রতিক্রিয়া জানতে পারছি না। আপনাদের অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তাহলে আপনাদের প্রতিক্রিয়া পেলে আমি একটু বাড়তি উৎসাহ পাই। একটা ভিডিও তৈরি করতে তো অনেক পরিশ্রম হয়, অনেক খেটে খুঁটে আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের কেমন লাগছে সেটা জানতে পারলে আর একটু প্রাণিত হই, আরও বিশেষ উৎসাহ নিয়ে পরবর্তী কাজটা আবার আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসতে পারি। এই কটি কথা বলে, আর যদি ভালো লাগে আবারও বলবো, একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই অনুরোধ করব এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? আর এই অবসরে একটা আনন্দ সংবাদও আপনাদের দিই। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস উত্তরাধিকার। আশা করি আপনারা সেই উপন্যাসটিও সমমনোযোগ দিয়ে শুনবেন এবং তার রসাস্বাদন করবেন। সবাই খুব ভালো থাকুন। শুরু করছি আজকের পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ। সুবিনয় অফিসে গেল, খনা গেল মার্কেটিংয়ে। সুবিনয়ের মা কুসুমকে নিয়ে কালীঘাটে। আমি বাথরুমে বসে নিবিষ্ট মনে গেঞ্জি কাচ্ছিলাম। আজকাল খনা কাচাকাচি করতে দেখলে রাগ করে বলে, তুমি কাচবে কেন, কুসুম দেবে খন, না হয়তো আমি দেব, পুরুষ মানুষের কাজ নাকি এসব। গেঞ্জি কাচা আমার খুব পছন্দের কাজ নয়, কিন্তু ভাবি সারা জীবন আমাকেই তো কাচতে হবে, আমার তো কোনো দিন বউ হবে না। মধুগুপ্ত লেনের রুস্তমদের টাকা আমি মিটিয়ে দেব। কেতকীর বিয়ের দিন ঠিক হয়ে গেছে, সেই ইঞ্জিনিয়ার। তাই ভাবি এতকাল পর কেন এই আদরটুকু নেই, আমার এমনিই যাবে। বাথরুমের দরজায় কে এসে দাঁড়ালো। প্রথমে তাকাইনি, কিন্তু নিথর এক মূর্তি দাঁড়িয়ে আছে টের পেয়ে চোখ তুলেই চমকে উঠি। প্রীতি। আমার গলার স্বর কেঁপে যায়। সাদা খোলের চওড়া জরি পেড়ে একটা ভীষণ দামি শাড়ি পরনে, ওর মুখও সাদা, ঠোঁট ফ্যাকাশে, খুব বিষণ্ণ দেখাচ্ছিল। ও চৌকাঠের কাছে এগিয়ে এসে বলল, আমি আপনার কাছেই এসেছি। আমার কাছে? উপলবাবু খনাদিকে নষ্ট করলেন? আমি মাথা নিচু করে বলি, না তো, আমি ওকে ভালোবাসি। প্রীতি জলময় নোংরা চৌকাঠের ওপর সাদা শাড়ির কথা ভুলে গিয়ে বসে পড়ল ঝুপ করে, ঠিক আমার চোখে চোখ রেখে চেয়ে রইল। কি হলো? আমি অবাক হয়ে বলি, আমি সব জানি উপলবাবু। আমি মাথা নিচু করে বললাম, মাইরি। বেচারা। প্রীতি হেসে বলে, না, খনাদিকে নয়, আপনি বড় বেশি টাকা ভালোবাসেন। আমি মাথা নেড়ে বলি, না, আমি টাকা ভালোবাসি না, আমি শুধু চেয়েছিলাম টাকা সহজলভ্য হোক, বৃষ্টির মতো জলপ্রপাতের মতো টাকা ঝরে পড়ুক,
হ্যান্ডবিলের মতো টাকা বিলি হোক রাস্তায় রাস্তায়। তাই টাকার জন্য আমার দিদিকে নষ্ট করলেন? নষ্ট বলে আমি অবাক হয়ে তাকাই। তারপর প্রীতির কাছে হামাগুড়ি দিয়ে একটু এগিয়ে গিয়ে বলি, দেখুন আমার মুখের মধ্যে দেখুন। এই বলে হাঁ করে থাকি। প্রীতি আমাকে পাগল ভেবে উঠে দাঁড়ায়, বলে, কি দেখব? দেখলেন না আমার মুখের মধ্যে? কি? বিশ্বরূপ শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন অর্জুনকে। আপনিও ভালো করে দেখলে দেখতে পেতেন। আমি কাউকে নষ্ট করিনি, যে যার কর্মফলে নষ্ট হয়ে আছে, আমি নিমিত্ত মাত্র। লোকে যেমন রাস্তার পাশে পচা ইঁদুর দেখে, তেমনি একরকম ঘেন্নার চোখে আমাকে দেখছিল প্রীতি। অনেকক্ষণ দেখে বলল, আপনি অন্য কোথাও যেতে চান না উপলবাবু? গেঞ্জিটা ধুয়ে নিংড়ে আমি উঠে আসি। হেসে বলি, যাব, আমাকে তো যেতেই হবে। প্রীতি, জীবনে এই প্রথম একটা কাজ আমি সম্পূর্ণ করেছি। এই আনন্দটা আমাকে কিছুক্ষণ উপভোগ করতে দিন। কি কাজ? খনাকে পথ থেকে সরিয়ে দিয়েছি। এবার আপনারা আমেরিকা চলে যেতে পারবেন। বেচারা। প্রীতির দীর্ঘশ্বাস ফাঁকা বাড়িতে বড় করে শোনালো। বলল, আপনি কি ভাবেন যে লোকটা তার বউকে স্ক্যান্ডালে জড়ানোর জন্য এত কাণ্ড করছে, তাকে আমি বিশ্বাস করব? খনাদিকে আমরা ছেলেবেলা থেকে জানি, চিরকাল ওর ঘর সংসারের দিকে ঝোঁক। এমন গুছিয়ে পুতুল খেলতো যে সবাই বলতো ও খুব সংসার গোছানি মেয়ে হবে। তাই হয়েছিল খনাদি। স্বামী, শাশুড়ি, বাচ্চা, সংসার নিয়ে কেমন জড়িয়ে গিয়েছিল। অমন ভালো বউকে কেউ এত নিচে টেনে নামায়? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। প্রীতি আমার একটা হাতে হাত রেখে বলল, কেন করলেন এমন? কি দিয়ে ভোলালেন খনাদিকে? উদাস স্বরে বলি, আমি নিমিত্ত মাত্র। যা হওয়ার তা হয়েই ছিল। প্রীতি আরও এক পা কাছে সরে এসে বলল, কিছু হয়নি উপলবাবু। জামাইবাবুকে আমি নিইনি মনের মধ্যে। কখনো হয়তো কোনো দুর্বলতা এসেছিল, এখন নেই। আপনি দিদিকে ছেড়ে দিন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। কোথায় প্রীতি? আপনাকে আমার ভীষণ দরকার। কেন প্রীতি? বলবো, আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। গোছানোর মতো কিছু নেই। তাহলে চলুন। আমি পোশাক পরে নিই, টাকার মস্ত বান্ডিলটা পকেটে পুরি। প্রীতি আর চোখে দেখে বলল, কত টাকা? অনেক। প্রীতি চেয়ে রইল আমার দিকে, করুণা ঘন চোখ। ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এসেছিল প্রীতি। উঠতে গিয়েই চমকে উঠে দেখি রুমা বসে আছে। পিছনের সিটে হেলে বসে নিজের বাঁ হাতের নখগুলো দেখছিল। আমার দিকে খড়ো চোখে একবার তাকালো। প্রীতিকে বলল, ওকে সব বলেছ প্রীতি? না, তুমি বলো। বলছি বলে রুমা সিটের মাঝখানে সরে এসে বসল। একধারে প্রীতি, অন্য ধারে আমি। ট্যাক্সি ছেড়ে দিল। পাঞ্জাবি ট্যাক্সিওয়ালা ধীর গতিতে গাড়ি চালায়। হয়তো তাকে ওরকমই নির্দেশ দেওয়া আছে। রুমা পাশে বসতেই আমার শরীরে একটা কাঠের মতো শক্ত ভাব দেখা দিল। বুকে ভয়, নার্ভাস লাগছে। রুমা আমার কানের কাছে মুখ এনে বলল, শুনুন রোমিও, প্রীতি অবশেষে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি অনেকখানি বাতাস গিলে ফেলি। আমাকে? আপনাকে। কেন, আপনি রাজি নন? উদ্ভ্রান্তের মতো বলি, কি বলছেন? আমি কি ঠিক শুনছি? ঠিকই শুনছেন। প্রীতি আপনাকে বিয়ে করতে চাইছে, আজই, এক্ষুনি। অনেক শুটারের ভেতর থেকে প্রীতি আপনাকেই বেছে নিয়েছে। আপনি ভাগ্যবান। মাথাটা ঘুলিয়ে ওঠে, কিছু বুঝতে পারি না। পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারের সবুজ পাগড়ির দিকে চেয়ে থাকি। আমার শরীরের কোথায় যেন একটা বৈদ্যুতিক তার ছুঁয়ে আছে। মৃদু শিহরণে শরীর কেঁপে কেঁপে ওঠে। নতুন এক চোখে প্রীতির দিকে পাশ ফিরে চাইলাম। প্রীতি আমার দিকে চেয়েছিল। চোখে চোখ পড়তেই মুখখানা ঘুরিয়ে নিল বাইরের দিকে। গোলপার্কে ওদের ফ্ল্যাটে এসে রুমা বলল, আমি পাশের ঘরে আছি প্রীতি, তোমরা কথা বলে নাও। রুমা তার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে ছিটকানি দিয়ে দিল। তারপর
ও ঘর থেকে সেই ট্যাঙ্গো নাচের বাজনা আসতে লাগলো। তার সেই ঘোরানো চেয়ারে প্রীতি মাথা নত করে বসে আছে। কার্ল করা খাটো চুলের রাশি থোপা থোপা কালো আঙুরের মতো ঘিরে আছে মুখখানা। গদিয়াঁটা টুলের ওপর হতভম্ব মাথা নিয়ে বসে আছি, কথা আসছে না। অনেকক্ষণ বাদে প্রীতি তার সুন্দর কিন্তু ফ্যাকাশে মুখখানা তুলে আমার দিকে ফেরালো, নরম আদরের গলায় ডাকলো, উপল। আমাকে বিয়ে করবে না উপল? মাথা নেড়ে বললাম, আমি কি স্বপ্ন দেখছি প্রীতি? না। প্রীতি মাথা নেড়ে বলল, শোনো উপল, তোমাকে ছাড়া আমার উপায় নেই। চোখের জল মুছে নিয়ে বললাম, আমাকে কেউ ভালোবাসে না প্রীতি। প্রীতি আবার কালো আঙুরের থোপায় মুখ ঢেকে মাথা নত করে মৃদু স্বরে বলল, আমি বাসি। কবে থেকে প্রীতি? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। জামাইবাবুর পাগলামি চিঠি নিয়ে এসেছিলে, আমি তোমার উপর বিরক্ত হয়েছিলাম উপল, কিন্তু তখন থেকেই তোমাকে ভুলতে পারি না। কেন ভুলতে পারি না তা অনেকবার ভেবে দেখেছি, বিরক্ত হয়েছি নিজের ওপর। পরে বুঝতে পেরেছি তোমাকে আমি কবে থেকে যেন ভালোবেসে ফেলেছি। বুঝে নিজের ওপর রেগে গেছি, কিন্তু ভালোবাসার ওপর কি কারো হাত থাকে বলো? প্রীতি, আমি সামান্য মানুষ। কে বলল উপল তুমি সামান্য নও? তোমার ভিতরে কি আছে তা তুমি কোনোদিন বুঝতে পারোনি। কি আছে প্রীতি? নতমুখী প্রীতি বলে, তুমি বড় ভালো লোক, তুমি খুব ভালো। আমি মাথা নেড়ে বলি, না প্রীতি, আমি ভালো নই। আমার যখন খিদে পায় তখন আমার মাথা ঠিক থাকে না, তখন মানুষ আমাকে যা করতে বলে তাই করি। বরাবর মানুষ আমাকে নিমিত্তের ভাগী করেছে প্রীতি, কিন্তু যদি খিদে না পেত। সজল বিশাল দুখানা চোখে প্রীতি আমার দিকে তাকায়, তার ঠোঁট কেঁপে ওঠে, কথা ফোটে না প্রথমে, তারপর খুব অন্যরকম এক গলায় আস্তে করে বলে, আমি তোমাকে খাওয়াবো উপল, আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব, দুজনে মিলে খাটবো খাবো, খিদের কথা বলো না, আমার বড় কষ্ট হয়। অবাক হয়ে বলি, আমেরিকায় নিয়ে যাবে? ও মাথা নেড়ে বলল, নিয়ে যাব। আমি সামনের রবিবারে চলে যাচ্ছি, গিয়েই তোমার যাওয়ার সব ব্যবস্থা করব। ভেবো না, সে দেশে কখনো খাবারের অভাব হয় না। নিয়ে যাবে? আমার রক্তে রক্তে ট্যাঙ্গো নাচের বাজনা ঢুকে যায়। আমার ভিতরে যেন এক নাচ ঘর তৈরি হয়ে গেল। সেই ঘরে জোড়া জোড়া পা ফেলে সাহেব মেম নেচে বেড়াচ্ছে। প্রীতি প্রীতি উৎকর্ণ হয়ে কি যেন শুনবার চেষ্টা করছিল। জবাব দিল, কবে আমাদের বিয়ে হবে? আজ বেলা 3টের সময় ম্যারেজ রেজিস্ট্রার আসবেন, সাক্ষীরা আসবেন। আমি হাসলাম, বহুকাল এমন গাড়লের মতো হাসিনি। প্রীতি শোনো, বিয়ের পর আমরা জোরে মাসির কাছে যাব। প্রীতি অবাক হয়ে বলে, মাসিকে? আমার এক মাসি আছে, মাসি ছাড়া দুনিয়ায় আর কেউ নেই। বড় খুশি হবে মাসি, কত আদর করবে তোমাকে দেখো। যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাব উপল। তুমি মাসিকে প্রণাম করবে তো প্রীতি? করব, নিশ্চয়ই করব। কটা বাজে প্রীতি? প্রীতি মৃদু হেসে বলে, 3টে বাজতে 5 মিনিট। তুমি ঘাবড়ে যাওনি তো উপল? অবাক হয়ে বলি, না তো, ঘাবড়াবো কেন? আমার অসম্ভব অসহ্য এক আনন্দ হচ্ছে। প্রীতি, তুমি বিয়ের পর সিঁদুর পরবে তো? প্রীতি করুণ মুখখানা তুলে বলে, পড়তে তো হবেই। শাঁখা? তাও। বলে প্রীতি হাসল, বড় সুন্দর হাসি। তুমি কি রাঁধতে পারো প্রীতি সোনা? প্রীতি ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ, আমি অনেক রকম রান্না জানি, দেশি বিলিতি। আমেরিকায় তো আমাকেই রাঁধতে হবে তোমার জন্য। কেন প্রীতি, আমরা রান্নার লোক রাখবো? ওদের দেশে ভীষণ টাকা লাগে লোক রাখতে। লাগুক, তোমাকে আমি তা বলে রাঁধতে দেব না। আচ্ছা, বলে প্রীতি চোখে চোখে একটু হাসে। সিঁড়ি দিয়ে পায়ের শব্দ উঠে আসছে। উত্তেজনায় কেঁপে আমি দাঁড়িয়ে পড়ি। প্রীতিও উঠে দাঁড়ায়, ম্লান মুখ করে বলে, ওরা আসছে। আমি আজ দাড়ি কামাইনি প্রীতি,
গালে হাত বুলিয়ে বলি, তাতে কিছু হবে না উপল, সারা জীবন তো কামাবেই। সাজিনি, তোমাকে অনেক পোশাক করে দেব। 3 জন লোক ঘরে এসে দাঁড়ায়, একজনের হাতে খাতাপত্র। প্রথমে উত্তেজনার বশে আমি তাদের মুখ ভালো করে দেখতে পাই না। তারপর হঠাৎ খেয়াল হয় 3 জনের মধ্যে একজন প্রীতির সেই প্রেমিক। প্রীতি আমার কাছে ঘেঁষে এসেছিল, ওর একটা হাত কখন আমার হাতের মুঠোয় এসে গেছে। আমি ফিসফিস করে বলি, ও কে প্রীতি, ও কেন এখানে? প্রীতি মৃদু স্বরে বলে, ও আমার কেউ না উপল, ও শুধু সাক্ষী দিতে এসেছে। পাশের ঘরের ট্যাঙ্গো থামল, দরজা খুলে বেরিয়ে এলো রুমা। খাতা হাতে লোকটা চেয়ার টেবিলে গিয়ে বসল। প্রীতির প্রাক্তন প্রেমিক আর একজন অচেনা লোক গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলো। থমথম করছে ঘর, কেউ কোনো আনন্দ করছে না। এই শোকের ছায়ার মধ্যে কি করে বিয়ে হবে? প্রীতি আমার হাত চেপে ধরে বলল, এসো উপল। আমি বললাম, কেউ উলু দিল না প্রীতি, শাঁখ বাজল না। প্রীতি আমাকে টেবিলের সামনে নিয়ে গেল। ম্যারেজ রেজিস্ট্রার আঙুল দিয়ে ফর্মে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, এইখানে সই করুন। একদম সময় লাগলো না। আমি আর প্রীতি সই করার পর রুমা, প্রীতির ভূতপূর্ব প্রেমিক আর অচেনা লোকটা সই করল। ম্যারেজ রেজিস্ট্রার তার খাতাপত্র গুছিয়ে নিয়ে উঠল, চলে গেল। প্রীতি তার ঘোরানো চেয়ারে বসে আছে, নতমুখ, কালো আঙুরের থোপায় ঘিরে আছে মুখখানা। হঠাৎ ও একটু কেঁপে উঠল, চাপা কান্নার একটা অস্ফুট শব্দ কানে এলো। ঘরের মাঝখান থেকে আমি ছুটে ওর কাছে যাওয়ার জন্য এগোতেই মাঝখানে রুমা এসে দাঁড়ালো। উপলবাবু, ওকে এখন আর ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব? আমি ভীষণ অবাক হয়ে বলি, ডিস্টার্ব মানে? ও আমার বউ, আমার বউ কাঁদছে কেন সেটা আমার জানা দরকার। রুমার দুপাশে প্রীতির প্রাক্তন প্রেমিক আর অচেনা লোকটাও এসে দাঁড়ালো। করুণ চোখে আমার দিকে চেয়ে প্রেমিকটি বলল, সে তো ঠিকই উপলবাবু, ও তো চিরকালের মতোই আপনার হয়ে গেল, এখন ওকে একটু রেস্ট নিতে দিন। তীব্র আকুলতায় আমি বললাম, আমাকে ওর কাছে যেতে দিন, আমার বউ কাঁদছে। রুমা অত্যন্ত উদাস গলায় বলল, উপলবাবু, এখনও ও কেবলমাত্র কাগজের বউ, সেটাই আপনার পক্ষে যথেষ্ট হওয়া উচিত। ভীষণ অবাক হয়ে বলি, কাগজের বউ? তার মানে? কাগজে সই করা বউ, রুমা নিষ্ঠুর গলায় বলে, তার বেশি নয়। আমি গাড়লের মতো তাকিয়ে থাকি। 3 জন মানুষ আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। ওপাশে প্রীতি তার টেবিলে মাথা রেখে কাঁদে অঝরে। প্রীতি, আমি প্রাণপণে ডাকি। প্রীতি উত্তর দেয় না, কাঁদতে থাকে। প্রেমিক আমার হাত ধরে বলে, ইমোশনাল হবেন না উপলবাবু, এখন আপনার অনেক দায়িত্ব। আমি মাথা নেড়ে বলি, ঠিকই তো, আমি বিয়ে করেছি, দায়িত্ব হওয়ারই কথা। প্রাক্তন প্রেমিক মাথা নেড়ে বলে, সেই জন্যই তো বলছি, দেয়ার আর মাচ টু বি ডান। এখন আপনার প্রথম কাজ সুবিনয়বাবুকে খবরটা পৌঁছে দেওয়া। ওকে জানিয়ে দেবেন প্রীতির সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে। এই কাজটা খুব ইম্পর্ট্যান্ট উপলবাবু। আমি বুঝতে পারি না, সব ধোঁয়াটে লাগে, তবু মাথা ঝাঁকাই। চিরকাল লোকে আমাকে এটা সেটা ভালো মন্দ কাজ করতে বলেছে, আমি করে গেছি। প্রাক্তন প্রেমিক বলল, কেন ইম্পর্ট্যান্ট জানেন? সুবিনয়বাবুর পাগলামি এখন চূড়ান্ত পর্যায়ে উঠে গেছে। উনি সব সময় প্রীতিকে গার্ড দিচ্ছেন, অথচ পরশুদিন প্রীতিকে ফ্লাই করতেই হবে। পরশুদিন? আমি চমকে উঠে বলি, পরশুদিন রবিবার, প্রীতির প্যাসেজ বুকড হয়ে আছে। আমি অবাক হয়ে বলি, আজ কী বার? শুক্রবার। উপলবাবু শুনুন, সুবিনয়বাবুকে বলবেন প্রীতির সঙ্গে কোনো রকম ঝামেলা করলে আমরা পুলিশের প্রোটেকশন নেব। প্রীতি এখন একজনের লিগ্যাল ওয়াইফ। একজনের নয়। আমি মাথা নাড়ি। একজন কথাটা আমার পছন্দ হয় না। আমি দৃঢ় কণ্ঠে বলি, প্রীতি আমার বউ, পেপার ওয়াইফ। রুমা তীব্র গলায় বলল,
না না, প্রেমিক বলে ওঠে, উপলবাবু ঠিকই বলছেন, প্রীতি এখন উপলবাবুরই স্ত্রী। প্রীতি টেবিলে মাথা রেখে কাঁদছে, অঝোর কান্না। আমার বুকের মধ্যে ঢেউ দুলে ওঠে। আমার সামনে 3 জন মানুষ দেয়াল হয়ে দাঁড়িয়ে। আমি বলি, একবার আপনারা আমাকে ওর কাছে যেতে দিন, ও আমার বউ কাঁদছে। প্রাক্তন প্রেমিক বলে, ওকে কাঁদতে দিন, ও আনন্দে কাঁদছে। এবার কাজের কথা শুনুন উপলবাবু। সুবিনয়কে আপনি এই ম্যারেজ সার্টিফিকেটখানা দেখাবেন। ফেস হিম লাইক এ হিরো। মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য লড়ছেন। আমি বুঝদারের মতো মাথা নেড়ে বলি, বুঝেছি, সুবিনয় কিছু করবে না, ও আমাকে ভয় পায়। বলে আমি হাসতে থাকি। প্রাক্তন প্রেমিক বলে, সেটা আমরা জানি উপলবাবু, সুবিনয় আপনাকে ভয় পায়, কারণ আপনি ওর অনেক গোপন কথা জানেন, আর ঠিক সেই কারণেই আপনাকে এ কাজের জন্য চুজ করা হয়েছে। চুজ করা হয়েছে? আমি বাতাস গেলে বলি, তার মানে? স্লিপ অফ টাং মাই ডিয়ার। প্রাক্তন প্রেমিক একটু হেসে বলল, ডোন্ট মাইন্ড, কাজের কথাটা শুনে নিন। আপনি সুবিনয়কে আরও বলবেন যে প্রীতি পরশুদিন আমেরিকা যাচ্ছে না, তার বদলে আপনি কাল প্রীতিকে নিয়ে হানিমুনে যাচ্ছেন কুলু ভ্যালিতে। কুলু ভ্যালি? কুলু ভ্যালি। সুবিনয়কে মিসলিড করবেন, ও আপনাকে ফলো করার চেষ্টা করবে। যদি করে তো আপনি কলকাতা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবেন। প্রীতির রওনা হওয়ার আগে পর্যন্ত সুবিনয়ের কলকাতায় থাকাটা নিরাপদ নয়। হি ইজ ডেঞ্জারাস। আমি মাথা নাড়লাম। প্রাক্তন প্রেমিক এক বান্ডিল নোট বের করে আমার পকেটে গুঁজে দিয়ে বলল, ফর দি এক্সপেন্সেস 5000। অবাক হয়ে বলি, টাকা? টাকা কেন? আমি আমার স্ত্রীর নিরাপত্তার জন্য কাজ করব, আপনি টাকা দেবেন কেন? কাগজের বউ, রুমা বলল। না না, প্রেমিক বাধা দিয়ে বলে, আপনার বউ তো ঠিকই, কিন্তু টাকার তো দরকার হতে পারে। কিপ ইট অ্যাজ আ গিফট। ইতস্তত করি, টাকা? কত টাকা? টাকা কি দুনিয়ায় সত্যিই সস্তা হয়ে গেল? আজকাল আমি পাশ ফিরলেও টাকা আসে, গোছা গোছা হ্যান্ডবিলের মতো টাকা। প্রাক্তন প্রেমিক আমার পিঠে হাত রেখে দরজার দিকে নিয়ে যেতে থাকে। আমি জেদির মতো দাঁড়াই। প্রীতি মুখ তুলছে, চোখ মুছল, তারপর তাকালো আমার দিকে। 2 চোখ লাল, মুখখানা রুদ্ধ আবেগে ফেটে পড়ছে। ও ঠোঁট নড়ল। কিছু বলল কি? কিছু শোনা গেল না, কিন্তু বুঝতে পারি ও বলল, বেচারা। প্রাক্তন প্রেমিকের হাত ছাড়িয়ে আমি প্রীতির দিকে এগিয়ে যেতে যেতে বললাম, প্রীতি সোনা, আমি তোমার জন্য সব করব, ভেবো না। আমি প্রীতির দিকে এগিয়ে যাই। প্রীতি বিহ্বল চোখে তাকিয়ে থাকে। আমি বলি, প্রীতি, বউ আমার। চকিত পায়ে রুমা রাস্তা আটকে দাঁড়ায়, কঠিন গলায় বলে, উপলবাবু, প্রীতিকে একা থাকতে দিন। অসম্ভব রাগে আমার শরীর স্টার্ট নেওয়া মোটর গাড়ির মতো গর্জন করতে থাকে। আমি বলি, সরে যান। রুমা তার স্ম্যাশ করার প্রিয় ভঙ্গিতে হাতখানা ওপরে তোলে, বলে, নট আ স্টেপ ফার্দার। অভিজ্ঞতা বলে আমি কুঁকড়ে যাই। ডালমিয়া পার্কের সেই স্মৃতি দগদগ করে ওঠে পুরনো ব্যথার মতো। প্রাক্তন প্রেমিক এসে আমার হাত ধরে সান্ত্বনার গলায় বলে, আগে কাজ, তারপর সব কিছু। প্রীতি আপনারই রইল, এখন ওকে বিপদ থেকে বাঁচানোটা আগে দরকার। আমি মাথা নাড়ি। তারপর প্রাক্তন প্রেমিকের কানে কানে বলি, এর আগে আমার কখনো বিয়ে হয়নি জানেন, আমার অদ্ভুত ভালো লাগছে। প্রাক্তন প্রেমিক আমাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে, বলে, জানি আপনি বড় ভালো লোক, পৃথিবীর শেষ কয়েকটা ভালো লোকের মধ্যে আপনি একজন। সুবিনয় মুখ তুলে আমাকে দেখল। নিজের সিগারেটের ধোঁয়ায় ও আচ্ছন্ন হয়ে আছে। সারা ঘরে বিদেহী আত্মার মতো অ্যালকোহলের গন্ধ ঘুরে বেড়াচ্ছে। ঘরটা আবছা, অস্পষ্ট। আমি কাঁপা গলায় ডাকি, সুবিনয়। ইয়া বাড়ে বলে সুবিনয় হেঁচকি তোলে। আমার কিছু কথা আছে।
কলকল করে গেলাসে মদ ঢালবার শব্দ হয়, খস করে ওঠে দেশলাই, একটু আলো জ্বলে নিভে যায়। সুবিনয় বলে, উপল, আমার কিছুতেই নেশা হচ্ছে না, সকাল থেকে এক টানা খাচ্ছি, তবু কেন নেশা হচ্ছে না বলতো? সুবিনয়, আমার কথাটা খুব জরুরি। কী কথা? আমি প্রীতিকে বিয়ে করেছি। সুবিনয় একটা দীর্ঘশ্বাস ফেলে মাত্র, তার সিগারেটের আগুন তেজি হয়ে মিইয়ে যায়, গেলাস টেবিলে রাখার শব্দ হয়। সুবিনয় বলে, কনগ্র্যাচুলেশনস। ঠাট্টা নয় সুবিনয়, প্রীতি আমার বউ, মাই লিগাল ওয়াইফ, এই দেখ সার্টিফিকেট। সুবিনয় হাত বাড়িয়ে কাগজখানা নেয়, দেখে, তারপর সামনের টেবিলে ফেলে দিয়ে বলে, ড্যাম ফুল। কে? সুবিনয় আবছায়ার ভিতর দিয়ে আমার দিকে তাকালো, গাঢ় স্বরে বলল, ইউ নো সামথিং বাডি, ইউ আর ফ্রেমড। তার মানে? সুবিনয় মাথা নেড়ে একটু হাসে, বলে, ইটস আ পেপার ম্যারেজ বাডি, আ পেপার ম্যারেজ, অ্যান্ড ইউ আর দ্য স্কেপগোট। মাথাটা ঝিম করে ওঠে, তবু আমি যথাসাধ্য দৃঢ় গলায় বলি, না সুবিনয়, প্রীতি আমাকে ভালোবাসে, ও সিঁদুর পরবে, শাঁখা পরবে, আমাকে আমেরিকা নিয়ে যাবে। জলপ্রপাতের মতো সুবিনয়ের হাসি ঝরে পড়তে থাকে। ম্যারেজ সার্টিফিকেটখানা তুলে নিয়ে দলা পাকিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে বলে, যা, এটাকে বাঁধিয়ে রাখিস। আমি পাকানো কাগজটা খুলে সমান করতে করতে বলি, প্রীতি এখন আমার বউ সুবিনয়, তুই ডিস্টার্ব করবি না। সোফায় চিৎপাত হয়ে শুয়ে সুবিনয় বলে, করবো না উপল, বস। আমি বসি। সুবিনয় উদাস গলায় বলে, প্রীতি পরশুদিন যাচ্ছে তাহলে? না না, আমরা কাল হানিমুনে যাচ্ছি, কুলু ভ্যালিতে, মুখস্থ বলে যাই। ও হাসে, বলে, আই ক্যান স্মেল দ্য ট্রুথ বাডি, ডোন্ট টেল লাইজ। আমি ভয় পাই, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে থাকে, ঘামতে থাকি। সুবিনয় উঠে বসে, বলে, উপল, এসব ছেলে মানুষই চালাকিও করছে কেন? কোনো লাভ নেই, আমি ইচ্ছে করলেই ওর যাওয়া আটকে দিতে পারি, ওর প্রেমিককে 6 মাসের জন্য হাসপাতালে পাঠাতে পারি। আমার শরীরে একটা মোটর গাড়ি হঠাৎ স্টার্ট নেয়, গড়গড় করে গর্জন করতে থাকে রাগ। চাপা গলায় বলি, সুবিনয়, সাবধান। সুবিনয় বলে, কেউ ঠেকাতে পারবে না। আমার সব স্বাভাবিক বোধ লুপ্ত হয়ে যায়। আমি 1 পা 2 পা করে এগিয়ে যাই, বলি, প্রীতি সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না আর, শি ইজ মাই ওয়াইফ। সুবিনয় একটা হেঁচকি তুলে হেসে ওঠে। আমি বিনা দ্বিধায় ওর মুখের দিকে লাথি চালিয়ে বলি, স্কাউন্ড্রেল। লাথি লাগলো জুতো শুদ্ধ। সুবিনয় একটা ওঁক শব্দ করে 2 হাতে থুতনি চেপে ধরল। দ্বিতীয় লাথিটা লাগলো ওর মাথায়, টোলে সোফায় পড়ে গেল সুবিনয়। আমি বাঘের মতো লাফিয়ে গিয়ে 2 হাতের থাবায় ওর গলার নলি আঁকড়ে ধরে বলি, মেরে ফেলবো কুকুর, মেরে ফেলবো। আমার দাঁতে দাঁতে এত জোর ঘষা লাগে যে গম পেশায়ের শব্দ হতে থাকে। সুবিনয় চোখ চেয়ে খুব অবাক হয়ে আমাকে দেখল। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে ওর গলায় আঙুল বসিয়ে দিচ্ছি। মস্ত মোটা গর্দান, প্রচণ্ড মাংসপেশি, তবু আমার তো কিছু করতে হবে। প্রাণপণে ওর গলা টিপে বলি, মরে যা, মরে যা, মরে যা। সুবিনয় বাধা দিল না, শুধু গা ঝাড়া দিয়ে উঠে বসল। আমি কার্পেটের ওপর হড়াস করে পড়ে গেলাম। আমার দিকে ভ্রুক্ষেপ না করে সুবিনয় তার মদের গেলাস তুলে নিয়ে বলল, তুই কত বোকা উপল, তুই বুঝিসনি ওরা তোকে আমার হাতে ঠ্যাঙানি খাওয়ার জন্য পাঠিয়েছে। আস্তে আস্তে আমি উঠে বসি, মাথাটা ঘুরছে। আমি অনেকক্ষণ কিছু খাইনি। সুবিনয় আমাকে দেখল, মাথা নেড়ে বলল, কিন্তু প্রীতির জন্য তোকে আমি মারব না উপল। প্রীতি ইজ নট মাই প্রবলেম। আমি জানতে চাই তুই খনাকে কি করেছিস। আমি কষ্টে মুখোমুখি সোফায় উঠে বসি। শরীরে রাগ ছেড়ে যাওয়ার পর গভীর অবসাদ। মাথাটা চেপে ধরে বললাম, আমি কিছু করিনি সুবিনয়, তুই যা করতে বলেছিস। সুবিনয় গেলাসে মদ ঢালে, ফের সিগারেট ধরায়। উপল, খনা নষ্ট হয়ে গেছে, থরলি স্পয়েলড।
বলে সুবিনয় আমার দিকে অদ্ভুত চোখে চেয়ে রইল, দৃষ্টিতে ভয়, ঘৃণা, বিস্ময়। অনেকক্ষণ চেয়ে থেকে আরেকটু তীব্র স্বরে বলল, ডেমন, শয়তান, খনাকে তুই কি করেছিস? আমার সমস্ত শরীর সেই স্বরে কেঁপে ওঠে, মুখে জবাব আসে না। সুবিনয় তার বিশাল চেহারা নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়, ওকে বড় ভয়ঙ্কর দেখাতে থাকে। আমি কুঁকড়ে বসে সম্মোহিতের মতো চেয়ে থাকি। খনা সম্পূর্ণভাবে আমার ছিল, আমি যা চাইতাম ও তাই করত, যেমনভাবে চলতে বলতাম তেমনি চলতো, কখনো এতটুকু অবাধ্য ছিল না। আমার দিকে যখন তাকাতো তখন ওর চোখে একটা আলো দেখা দিত, বড় সুন্দর আলো। পৃথিবীতে আমি ছাড়া কোনো পুরুষকেও কোনো দিন ভালো করে লক্ষ্যও করেনি। কিন্তু কাল রাতে ও আমাকে দেখে ভয়ে আতঙ্কে নীলবর্ণ হয়ে গেল, কাছে এলো না, চোখে চোখ রাখলো না, বারবার আমার চোখ থেকে সরে সরে যাচ্ছিল। কি করেছি সুপল? আমি মাঠ ঠেকানোর জন্য দুটো হাত তুলে বলি, সুবিনয় দেখ। সুবিনয় এক পায়ে গিয়ে এসে চাপা স্বরে বলল, কি দেখব? আমি হাঁ করে আমার মুখের ভিতরটা দেখতে ওকে ইঙ্গিত করি। ও দেখে, তারপর বলে, কি দেখলি না? না। কি দেখাচ্ছিস হাঁ করে? শ্বাস ফেলে বলি, বিশ্বরূপ। অর্জুন দেখেছিল, তুইও দেখলে দেখতে পেতিস। যা হওয়ার তা হয়ে আছে, আমি নিমিত্ত মাত্র। সুবিনয় দুই হাতের চাপে মদের গেলাসটা ভেঙে ফেলল, তীব্র বিস্ফারিত চোখে চেয়ে আমাকে বলল, তুই খনাকে কীরকম বিশ্বরূপ দেখিয়েছিস রূপল? ওকে কি করে নষ্ট করলি? আমি কি করব সুবিনয়? আমাকে দিয়ে করিয়েছিস তুই। সুবিনয় মাথা নাড়ল। খনা কি করে নষ্ট হতে পারে? কি করেও আমাকে ছেড়েও তোকে ভালোবাসে উপল? ইজ ইট পসিবল? কাছে এগিয়ে এসে সুবিনয় আমার বুকের জামাটা ধরে টেনে তোলে আমাকে, তারপর হেঁচড়ে নিয়ে যায় আলোর কাছে, ভালো করে দেখে আমাকে, মৃদু সাপের মতো হিস হিসে স্বরে বলে, কি আছে তোর মধ্যে? কি দেখেছিল খনা? টেল মি বাস্টার্ড, হোয়াট হ্যাভ ইউ ডান টু হার? আমার জামার কলার এঁটে বসে গেছে, দম নেওয়ার জন্য আঁকুপাঁকু করি। সুবিনয় আমার চোখের ভেতর দিয়ে আমার ভিতরটা দেখবার চেষ্টা করে, বলে, কি করেছিস তুই আমার খনাকে? কেন খনা আর আমাকে ভালোবাসে না? বল বল। আমাকে মুহূর্তের জন্য ছেড়ে দেয় সুবিনয়। আমি দাঁড়াই, ঠিক তৎক্ষণাৎ সুবিনয়ের ঘুষি এসে লাগে আমার মুখে। সমস্ত চেতনায় ঝিঝি ডেকে ওঠে, অতল অন্ধকারে পড়ে যেতে থাকি। শুনতে পাই এক ঘ্যাঙানে ভিখিরির স্বরে সুবিনয় বলছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে খনাকে। সারা শরীর ব্যথা বেদনার ডুব জলে ডুবে আছে, মাথাটা ফাঁকা, ভার। কোঁকিয়ে উঠে বসতে চেষ্টা করি, হাত বাড়িয়ে একটা রেলিংয়ের থাম হাতে পাই, ধরি। চোখে ভালো ঠাহর হয় না, ঝাপসা বুঝতে পারি দোতলার সিঁড়ি উঠে গেছে অনেক ওপরে, ওখান থেকে গড়িয়ে পড়েছি এত দূরে। সিঁড়িটা আমার দিকে চেয়ে আছে, করুণ চোখে বলে দিচ্ছে, যা দিয়ে নামা যায় তাই দিয়েই ওঠা যায়, কিন্তু তুমি আর সিঁড়ি বেয়ে উঠো না উপল ভায়া, এই আশ্রয়টাও তুমি হারালে। সিঁড়ির দিকে চেয়ে আমি মাথা নাড়ি, বুঝেছি। কাঁকালটা চেপে ধরে অষ্টাবক্রের মতো বেরিয়ে আসি রাস্তায়। ফাঁকা আকাশ, খোলা হাওয়া। এখন এছাড়া আমার আর কি রইল? বড় ভালো লাগলো দুনিয়াটাকে, কিন্তু বিবেক শালা কি ছাড়ে? পিছু থেকে এসে কানে কানে বলে দেয়, আছে হে, এখনও অনেক আছে। পকেটে হাত দিই, ট্যাঁকে হাত দিই, হাজার হাজার টাকা খচমচ করে ওঠে। বিবেক বলে, একটা ট্যাক্সি করো হে উপল চন্দর, ওড়াও। জিপটা কেটে দুয়াতখানা হয়ে গেছে প্রায়, জমাট রক্ত থুক করে ফেলি। কপালের দুধারে দুটো আলু উঠেছে, চোখ ফুলে ঢোল, পাঁজরায় খিচ ধরে আছে, ঘাড় শক্ত, হাতের পায়ের জোরে সাড় নেই। কাটা জিপটা নেড়ে বড় কষ্টে বলি, সবাই বড় মারে বিবেক বাবা। সামনে একটা ট্যাক্সি থামে, উঠে পড়ি। ট্যাক্সিওয়ালা সন্দেহের চোখে একবার দুবার তাকায় আমার দিকে। ভয়ে সিঁটিয়ে বসে থাকি, যদি এই মার খাওয়া চেহারা দেখে নিতে না চায়। পর মুহূর্তেই মনে পড়ে আমার পকেটে অফুরন্ত টাকা আছে, অনেক টাকা। ব্যক্তিত্ব এসে যায়,
আত্মবিশ্বাস আসতে থাকে। গম্ভীর মুখ করে বলি, মধুগুপ্ত লেন চলুন। মধুগুপ্ত লেনের সমীর আর তার সাঙাতরা দিনরাত আমার পথ চেয়ে আছে। ওরা আশায় আশায় পথে পায়চারি করছিল। ট্যাক্সি থামতেই ছুটে এলো রুস্তমরা। আমি টাকা মুঠো করে জানলার বাইরে হাত বাড়াই, কাটা জিভে বড় কষ্টে বলি, কেতকীকে ছেড়ে দেবেন। এক রুস্তম জানালায় ঝুঁকে পড়ে বলে, আপনি কেতকীকে নেবেন? বলুন, তুলে এনে গাড়িতে ভরে দিই। আমি মাথা নাড়ি, না, আমার বউ আছে, আমি বউয়ের কাছে যাব। আগের দিনের সেই ছেলেটা গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে বলে, কোন বাঞ্ছত আপনার গায়ে হাত তুলেছে বলুন তো, শুধু ঠিকানা বলে দিন, খবর হয়ে যাবে। আমি মাথা নাড়ি, না, আমি সবাইকে ক্ষমা করেছি, আমি আমার বউয়ের কাছে যাব এখন। আমার ব্যথার জায়গাগুলো এসে হাত বুলিয়ে দেবে, আমি ঘুমিয়ে পড়ব, অনেকক্ষণ ধরে এক নাগাড়ে ঘুমোবো। ট্যাক্সির মুখ ঘুরিয়ে ফিরে আমি বড় রাস্তায় চলে আসি। চারদিকে রাত 8টার কলকাতা ডগমগ করছে। বড় ভালো লাগে, যেন এক অনন্ত উৎসব চলেছে। সুখী মানুষরা জড়ো হয়েছে দোকানে দোকানে, সিনেমায়, রাস্তায়। কাটা জিভ নেড়ে বলি, মানুষকে আরও সুখী করতে চাই আমি, বিবেক বাবা। আজ রাতে আমি আমার বউয়ের কাছে যাব তো, আজ সবাই সুখী হোক, আশীর্বাদ করুক। আমার বিবেক তার বাদ্যযন্ত্রে একটা পিড়িং শব্দ তুলে বলে, এখনও অনেক টাকা রয়ে গেল তোমার উপলচন্দর, তুমি যে হ্যান্ডবিলের মতো টাকা ওড়াতে চেয়েছিলে। ঠিক ঠিক, আমি মাথা নাড়ি। এক মুঠো টাকা বান্ডিল থেকে খুলে এনে জানালা দিয়ে উড়িয়ে দিই বাইরে। ঠিক অবিকল হ্যান্ডবিলের মতো বাতাসের ঝটকায় টাকা উড়ে যায়, ঘুড়ির মতো লাট খায় শূন্যে। তারপর আলোকিত রাস্তাঘাট আর মানুষজনের ওপর নেমে আসে। পিছনের কাছ দিয়ে আমি ঘুরে দেখি, মানুষজন হঠাৎ সংবিত ফিরে পেয়ে দুহাত বাড়িয়ে দৌড়চ্ছে টাকার দিকে। চলন্ত ট্রামবাস থেকে নেমে পড়ছে রাশি রাশি মানুষ। একটা লোক চলন্ত গাড়ির নিচে চলে গেল টাকা কুড়াতে গিয়ে। আর এক মুঠো উড়িয়ে দিই, দেখি দোকান ছেড়ে নেমে আসছে দোকানি। হাড়কাটা গলির ভাড়াটে মেয়েরা খদ্দের ভুলে পিলপিল করে রঙিন মুখ আর তেল সিঁদুরের ছোপ নিয়ে বেরিয়ে পড়েছে। একটা ঠ্যাং ভাঙা লোক টানা রিকশায় বসে মেডিকেল কলেজে যাচ্ছিল, সে হঠাৎ দুপায়ে লাফ মারল রাস্তায়। বউবাজারের মোড় পেরিয়ে আর এক মুঠো ওড়াই। ট্যাক্সিওয়ালা ট্যাক্সি থামিয়ে বলে, কি হচ্ছে বলুন তো পিছনে? কিছু না, আপনি চলুন। ট্যাক্সিওয়ালা আবার গাড়ি ছাড়ে। আমি টাকা ওড়াতে থাকি। আমার পিছু পিছু কলকাতা পাগল হতে থাকে। ট্রাফিক পুলিশ ডিউটি ভুলে লাফিয়ে পড়ে রাস্তায়। সিনেমা ভেঙে যায়, দোকান বাজারে ঝাঁপ পড়তে থাকে, দাঙ্গা লেগে যায়, ট্রাফিক জ্যাম সৃষ্টি হতে থাকে। একটা কালো পুলিশের গাড়ি ধেয়ে আসতে থাকে আমার দিকে। আমি পাত্তা দিই না। চৌরঙ্গীর মোড়ে আমি মহানন্দে টাকা ছড়াই। টাকা ওড়ে, লাট খায়, পড়ে। আমি মুগ্ধ চোখে দেখি। ঠিক এই রকমভাবে আমি টাকাকে দেখতে চেয়েছি বরাবর। সস্তা, সহজ, প্রচুর। দেখতে দেখতে এত মোহিত হয়ে যায় যে আমার কিছু খেয়াল থাকে না। ট্যাক্সিওয়ালা গাড়ি থামিয়ে দিয়েছে কখন, পুলিশের গাড়ি এসে পাশে দাঁড়িয়েছে। সিপাহীজিরা যখন ধরাধরি করে গাড়িতে তুলছিল, তখন কেবল আমি প্রাণপণে চেঁচিয়ে বলছিলাম, ছেড়ে দাও আমাকে, আমার বউ বসে আছে আমার জন্য, আমি তার কাছে যাব। পিস্তলওয়ালা এক পুলিশ সাহেব বলল, এত কালো টাকা আমি কখনো দেখিনি। আমার কমাসের মেয়াদ হয়েছিল আমি জানি না। যখন ম্যাজিস্ট্রেট সাহেব রায় পড়ছিলেন, তখন আমি অন্য কথা ভাবছিলাম। কম্বলে শুয়ে আমার গায়ে বড় চুলকুনি হয়েছে, তাই খুব চুলকোচ্ছিলামও। রায় পড়া হয়ে গেলে পুলিশ আমাকে জেলে আটকে রাখল, তারপর ছেড়েও দিল একদিন। কোনো মানে হয় না, খামোখাই আটকে রাখা আর ছেড়ে দেওয়া। বেরিয়ে এসে পৃথিবীর রাস্তাঘাট কিছু অচেনা ঠেকছিল। আর একটা লোকও ছাড়া পেয়ে সঙ্গে নিয়েছিল। পাশে পাশে হাঁটতে হাঁটতে বলল, শালারা বোকা। কারা? ওই যারা আমাকে জেলে পাঠিয়েছিল, বুঝলে? আসলে খুনটা আমিই করেছিলাম, বদ্রীনাথ নয়। তা বদ্রীনাথের যাবজ্জীবন হলো, আমার 6 মাস। বলে খুব হাসলো লোকটা। বলল, কালীমায়ের থানে একটা পুজো দিয়ে গে, তারপর গঙ্গা স্নান করে সোজা বাড়ি। তুমি কোন দিকে? বেঁটে কালো মজবুত চেহারার লোকটার দিকে চেয়ে থাকি।
তারপর বলি, আমার রাস্তাঘাট সব গুলিয়ে গেছে, ঠিক চিনতে পারছি না, আমি আমার বউয়ের কাছে যাব। তার ভাবনা কি, চলো একসঙ্গে যাই, একদিন না একদিন ঠিক বউ এসে জুটবে তোমার। আমি মাথা নেড়ে তার সঙ্গ ধরলাম। লোকটা পুজো দিল, গঙ্গা স্নান করল, তারপর আমাকে নিয়ে কালীঘাট স্টেশন থেকে ট্রেন ধরল। ফের শিয়ালদায় এসে ট্রেন পাল্টে আরেক ট্রেন। লোকটা যায়, আমিও যাই। বরাবরই দেখেছি একবার বেরিয়ে পড়লে কেউ কেউ জুটে যাবেই। পলাশী স্টেশনে নেমে অনেকখানি মাঠঘাট খানাখন্দ পেরিয়ে হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে বলি, ওহে বাবু, বড় যে নিয়ে যাচ্ছ, খুব খাটাবে নাকি? লোকটা ভালো মানুষই ঝেড়ে ফেলে বলে, তার মানে? কালীঘাটে খাওয়ালুম, এতগুলো গাড়ি ভাড়া গুনলুম, সে কি এমনি এমনি নাকি? মুখ দেখবো বলে তো নয়। একটু ছিটের লোক আছো তা বুঝতে পারছি, কিন্তু বসে খাওয়া আমি দুচক্ষে দেখতে পারি না। গতর খাস হয়ে বসে থাকলে ঠ্যাঙানি খাবে। এরকমই সব হওয়ার কথা। একটা শ্বাস ফেলি, ভাবি একদিন রাস্তাঘাট যখন সব ভেসে উঠবে চোখের সামনে, সেদিন দুনিয়ার সুন্দর একটা সহজ রাস্তা ধরে আমি যাব আমার বউয়ের কাছে। ততদিন একটু অপেক্ষা, মাথাটা পরিষ্কার হোক। লোকটার কাজ বড় কম ছিল না। 2 বিঘে একটা চাষের জমি কুয়ো থেকে জল তুলে তুলে ভেজাতে হয়, বড় কষ্ট। আগাছা সাফ করি, উঠোন ঝাঁটাই, গরুর জাবনা দিই, সারাদিন আর সময় হয়ে ওঠে না। রাত্রিবেলা সব দিন ঘুম আসে না। বিছানা ছেড়ে উঠে চলে আসি খোলা হাওয়ায়, মাঠের মধ্যে। চারদিকে মস্ত আকাশ, পায়ের নিচে মস্ত মাটি। এই আকাশ গোটা দুনিয়াকে ঘিরে রেখেছে, এই মাটি চলে গেছে বরাবর সব মানুষের পায়ের নিচ দিয়ে, যোগ রেখেছে সকলের সঙ্গে সকলের। ভাবতে বড় ভালো লাগে। একদিন বুড়ো বিবেক এসে পাশে বসে, বলে, উপলচন্দর, তোমাকে একটু দুঃখের গান শোনাতে ইচ্ছে করছে। শোনাও। কিন্তু গান গাইতে গেলেই বিবেকের বড় কাশি উঠে পড়ে, শেষ পর্যন্ত আর শোনাতে পারে না। হাঁপিয়ে উঠে বলে, কি কাণ্ড! ওহ, কেতকীর বিয়েতে খুব খাইয়েছিল হে উপলচন্দর, খুব। কুমড়োর একটা ছক্কা যা করেছিল। কেতকী কি কেঁদেছিল বিবেক বাবা? তা কাঁদবে না? মেয়েরা শ্বশুর ঘরে যাওয়ার সময় কত কাঁদে। কিন্তু আমার জন্য তার কাঁদবার কথা ছিল যে। বিবেক বলে, তা সে এক কান্নার মধ্যেই মানুষের কত কান্না মিলেমিশে থাকে। আলাদা করে কি বোঝা যায় কার জন্য কোন হিক্কাটা তুলল? তবে তোমার মাসিকে একবার বলেছিল বটে, পিসি, উপলদা এলো না, তার জন্যই আমার এত ভালো বিয়ে হচ্ছে। সে কথা থাক উপলচন্দর, তোমাকে বরং কুমড়োর ছক্কাটার কথা বলি। কি ভুরভুরে ঘিয়ের বাস, গরম মশলার সেজে কি প্রাণকাড়া গন্ধ, কাবলি ছোলা দিয়েছিল তার মধ্যে আবার। সুবিনয় কি খনার সঙ্গে ঘর করে বিবেক বাবা? বিবেক ব্যস্ত হয়ে বলে ওঠে, খুব করে, খুব করে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তারা এখন খুব সিনেমা থিয়েটারে যায়, আর সময় পেলেই তোমার খুব নিন্দে করে বসে বসে। বিবেক বাবা, প্রীতির কথা কিছু জানো? সে আর জানা শক্ত কি? আমেরিকায় গিয়ে তোমার নামে ডিভোর্সের মামলা দায়ের করলো। তুমি তখন জেলে। একতরফা ডিক্রি পেয়ে তার সেই ভাবের লোকের সঙ্গে বিয়ে বসেছে। 5,000 টাকা কি তোমাকে এমনি এমনি দিয়েছিল বাপু? তবে মাঝে মাঝে বলে বটে, উপলটা বড্ড বেচারা। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। বিবেক আমার দিকে চায়, বলে, আরও খবর চাও নাকি? সেই যে পইলেন ট্রেন থেকে পড়ে গেল, মনে আছে? সে কিন্তু মরেনি, এক ঠ্যাং কাটা গেছে। সে এখন ন্যাকড়ার পুতুল তৈরি করে বেচে। হাজু আর কদম এখনও ছ্যাঁচড়ামি করে বেড়াচ্ছে। সেই মানিক সাহা সুন্দরবনে একা থাকে, এক নৌকোয় চাকরি পেয়েছে, বড় আনন্দে আছে। আরও শুনবে? মাথা নেড়ে বলি, না বিবেক বাবা। বিবেক বলে, আমিও তাই বলি। শুনে কাজ কি উপলচন্দর? ওসব তো তোমার সমস্যা নয়, তোমার সমস্যা তুমি নিজেই। তাই বরং তোমাকে কুমড়োর ছক্কার গল্পটা বলি। আচ্ছা,
না হয় কেতকীর বিয়েতে যে রসকদম্ব খাইয়েছিল সেটার কথা শোনো, সে রসকদম্বের কোনো জুড়ি নেই। আমি ঘুমিয়ে পড়ি শুনতে শুনতে, বিবেক বিরক্ত হয়ে উঠে যায়। আর তখন সেই অন্ধকার একা মাঠের মধ্যে হঠাৎ চিড়িক করে ডেকে ওঠে মেঠো ছুঁচো, ইঁদুর, কীটপতঙ্গেরা। চারদিকে তাদের ডাক বেজে ওঠে, পরস্পরকে ডেকে জাগিয়ে তোলে তারা। আমিও জাগি, বসে থাকি চুপ করে। আস্তে আস্তে আমার পেটের মধ্যে জেগে ওঠে ভূতের মতো খিদে, ক্যান্সারের মতো, কুষ্ঠের মতো দুরারোগ্য খিদে। জেগে টের পাই পৃথিবী জুড়ে খিদে জাগে। ঘুম ভেঙে যায় ইঁদুরের, মানুষের, কীট ও পতঙ্গের। শেষ রাতে চাঁদ উঠে আসে আকাশে, চেয়ে থাকি, ইঁদুরেরাও চায়। বলি বড় খিদে পায়। বিদ্যুৎ বেগে আমার সেই কথা চলে যায় দিকবিদিকে। সারা দেশ ও বিদেশ জুড়ে পশু পাখি ও মানুষের অনেক স্বর বলে ওঠে, আমাদের হৃদয়ের কোনো সমস্যা নেই, দর্শন, বিজ্ঞান, প্রেম, ভালোবাসা নেই, শুধু খিদে পায়, বড় খিদে পায়।